ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু সিবিএ। আমি সুব্রত, আজ তোমাদের সাথে আছি ক্লাস 11-এর ইতিহাস বিষয়ে প্রথম সেমিস্টারের আলোচনায়। প্রথম সেমিস্টারের যে প্রথম চ্যাপ্টারটা তোমাদের আছে বা ইউনিটটা আছে, তার নাম হচ্ছে ইতিহাস পার্ট বা লার্নিং হিস্ট্রি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ইতিহাস সাবজেক্টটা তোমরা ক্লাস 7-8 থেকেই পড়ে আসছো বা 6 থেকে পড়ে আসছো। তো হঠাৎ করে এই ইতিহাস পাঠ এই একাদশ শ্রেণীতে কেন প্রয়োজন হলো? ইতিহাস পাঠের প্রয়োজনটা কি হলো? তার কারণ হচ্ছে তোমরা 5-6 থেকে যে ইতিহাসটা পড়ে আসছিলে, সেই ইতিহাস থেকে এই ইতিহাস পাঠটা একটু ভিন্ন। এই একাদশ শ্রেণীতে তোমরা যে ইতিহাস পাঠটা পড়বে, এখানে তোমরা ইতিহাস পাঠের অনেক টেকনিক্যাল জিনিস শিখবে। সেই টেকনিক্যাল জিনিসগুলো কি কি এবং এই ইতিহাস পাঠ থেকে তোমাদের কত কি নাম্বার আসবে তার আলোচনা আমরা এবার চলো শুরু করি। প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ইউনিট 1। এই ইউনিট 1-এ তোমাদের আসবে টোটাল 10টা এমসিকিউ, প্রত্যেকটার মান 1। এবার তোমাদেরকে প্রথমেই বললাম যে এই নতুন করে ঘটা করে ইতিহাস পাঠের কেন আলোচনা আয়োজন করা হলো একাদশ শ্রেণীতে। তার প্রধান কারণ হচ্ছে আমরা এতদিন কি জেনে এসেছি? আমরা জেনে এসেছি ইতিহাস এবং হিস্ট্রি। এটা হচ্ছে যে ইতিহাসের ইংরেজি হচ্ছে হিস্ট্রি এবং হিস্ট্রি বাংলা হচ্ছে ইতিহাস, অর্থাৎ দুটো জিনিস কিন্তু এক। কিন্তু আমরা একাদশ শ্রেণীতে প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখতে পাবো ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ইংরেজি যে হিস্ট্রি শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু ভিন্ন। ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে এই রূপ ছিল বা ঘটেছিল, আর হিস্ট্রি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা বা আবিষ্কার বা সংবাদ বলতে পারো। এবার এটা তো গেল ব্যুৎপত্তিগত অর্থ দিকে একটা টেকনিক্যাল ডিফারেন্স, যেটা আমরা একাদশ শ্রেণীতে প্রথমেই জানলাম। দ্বিতীয় যে বিষয়টা ইতিহাসের এই ইতিহাস পার্ট চ্যাপ্টারে, সেটা আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ইতিহাসের সংজ্ঞা। ইতিহাসের সংজ্ঞা কি, মানে ইতিহাসকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কাকে ইতিহাস বলবো, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো এর আগে আমি একটা তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম, যেখানে আমি হিস্ট্রি ফর বিগিনার বলে এই ক্লাসটাতে দেখবে আমি আলোচনা করেছিলাম হিস্ট্রি কি, এই বিষয়গুলো। তো তোমরা যারা দেখোনি ক্লাসটা তারা অতি অবশ্যই একবার দেখে নিও, তাহলে তোমরা এই পার্টের আলোচনাটা আরো ভালোভাবে বুঝতে পারবে। বেশ, তবু আমি বলে দিচ্ছি ওভারঅল। দেখো, প্রথম বিষয় হচ্ছে ইতিহাস কি বা কাকে ইতিহাস বলে, এটা বোঝা কিন্তু একটু জটিল বিষয়। আসলে এটা যতটা জটিল আবার ঠিক ততটাই সহজ। সেগুলো আমরা অনেকগুলো সংজ্ঞার মধ্যে দিয়ে সেগুলো আমরা দেখে নেব। প্রথমত বলে রাখি যে ইতিহাসকে সংজ্ঞায়িত করার প্রথম চেষ্টা করেছিলেন গ্রিকরা, এবং গ্রিকরা বলেছিলেন ইতিহাস হলো মানব জাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ এবং এর একটি সার্বিক বা বিশ্বজনীন প্রয়োজনীয়তা ও মূল্য আছে। অর্থাৎ গ্রিকরা প্রথমেই ইতিহাসকে সংজ্ঞায়িত করতে গিয়ে ইতিহাসের যে প্রয়োজনটা কি সেই প্রয়োজন সম্পর্কে ওরা বলে দিলেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জেবি বিউডির বিখ্যাত উক্তি ইতিহাসকে সংজ্ঞায়িত করতে গিয়ে বা ইতিহাস কি এই প্রসঙ্গে উনি বলেছেন, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস একটা বিজ্ঞান, এর কমও নয় ও বেশিও নেই। তবে মজার বিষয় হচ্ছে ইতিহাস একটা বিজ্ঞান, কিন্তু সেই বিজ্ঞানটা কেমন বিজ্ঞান? আমরা একাদশ শ্রেণীর এই আলোচনা প্রসঙ্গে আর একটা বিষয় এখানে জেনে নেব। একাদশ শ্রেণীতে তোমরা উঠেছো, একাদশ শ্রেণীতে তোমরা যারা আর্টসের অনেকগুলো সাবজেক্ট নিয়েছো লিটারেচার বাদে, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত বা ফিলোসফি, এইগুলো বাদ দিয়ে তোমরা যদি দেখো, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা বাকি যে সাবজেক্টগুলো, এইগুলোকে একসঙ্গে কিন্তু বলা হয় সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান। তাহলে অর্থাৎ এর যদি নামকরণটাও দেখো, তাহলে এগুলোকে একসঙ্গে কিন্তু বিজ্ঞানই বলা হয়, কিন্তু সেই বিজ্ঞানটা হচ্ছে সমাজ বিজ্ঞান। সেই বিজ্ঞানটা কিন্তু তোমার রাসায়ন বিদ্যা বা যে তোমরা মাধ্যমিক অবধি যে বিজ্ঞানের তোমাদের যে ধারণা ছিল সেই বিজ্ঞানের মতো নয়। অর্থাৎ একটা নির্দিষ্ট ল্যাবে গিয়ে টেস্টেড হয়ে যে প্রমাণ করা সেই বিজ্ঞান কিন্তু ইতিহাস নয়। হ্যাঁ, ইতিহাসের এই প্রমাণ করার পদ্ধতি কিন্তু আলাদা, তথ্য নির্ভর পদ্ধতি। কিন্তু জেবি বিউরি বললেন যে হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। ইতিহাস একটা বিজ্ঞানের কমও নয় বেশিও নয়। এই প্রসঙ্গে আমরা পরে এই চ্যাপ্টারের শেষের দিকে আরো দীর্ঘ আলোচনা করব, তখন এই বিষয়টা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বিষয় হচ্ছে ইতিহাসের সংজ্ঞা প্রসঙ্গে যে নামটা উল্লেখ না করে থাকাই যায় না, বা যেটা তোমাদের অতি অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে E.H. কার্ড। ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। এই হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে তিনি
অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। ইতিহাসের সংজ্ঞা তো তিনি ওখানে আলোচনা করেছেন, এবং ইতিহাসের সংজ্ঞা আলোচনা করতে গিয়ে কিন্তু ওখানে বলেছেন যে ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা, যার অনেক টুকরো হারিয়ে গেছে। কিন্তু এইটার পাশাপাশি ওনার ওই হোয়াট ইজ হিস্ট্রি বইতে আরেকটা বিখ্যাত ওনার উক্তি আছে। ওই উক্তিটা হচ্ছে যে ইতিহাস পড়ার আগে বা ইতিহাসকে বোঝার জন্য তোমরা আগে ঐতিহাসিককে বোঝো। যেমন এই তোমার উদাহরণ দিয়ে বলি, জে.বি. বিউরি, উনি একজন ঐতিহাসিক। উনি যে নামটা উনি বললেন হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস এন্ড নো মোর, উনি এই কথাটা কেন বললেন এটাও বোঝার প্রয়োজন আছে। উনি কোন মানসিক স্থিতাবস্থা থেকে এই কথাটা বললেন সেটাকেও বুঝতে হবে। এটা E.H. কার বলে গেছেন। তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা আসবে। নেক্সট হচ্ছে হেনরি পিরেন। হেনরি পিরেন উনি আবার বিখ্যাত কথা বলেছেন। তোমরা নিশ্চয়ই সবাই মোটামুটি এই শব্দটার সঙ্গে ওয়াকিবহল, বা তোমরা জানো, তোমরা সবাই বলো ইতিহাস হচ্ছে ওই মরা মানুষের জিনিস নিয়ে আলোচনা করতে করতে সাধারণ মানুষই মরে যায়, এরকম একটা বিষয় সবাই আলোচনা করে। কিন্তু পুরাতত্ত্ববিদ হেনরি পিরেন যে কথাটা বলেছেন সেটা হলো, উনি বলছেন যে আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই নাই। আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক, জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি। অর্থাৎ উনি নিশ্চয়ই যখন ইতিহাসকে সংজ্ঞায়িত করতে গিয়ে এই ধরনের কথা বলছেন, তার নিশ্চয়ই কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং তিনি যে কারণে বলছেন সেগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ মোটামুটি যদি আমরা ওভারঅল ধরে নিই, ইতিহাসের সংজ্ঞাকে যদি ধরে নিই, তাহলে গ্রিকরা প্রথম ইতিহাসকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তারপরে মোটামুটি অনেকেই ইতিহাসকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে বিউরি আছে, E.H. কার আছে, হেনরি পিরেন আছে, যারা ইতিহাসকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন। এবং নেক্সট তোমরা যে বিষয়টা এই চ্যাপ্টারের মধ্যে যে দেখবে, ওটাতে তোমরা ইতিহাসকে বোঝার জন্য একটা ওভারভিউ বুঝলে, যেখান থেকে তোমাদের এই সিলেবাসটা শুরু হবে এবং যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ইতিহাসের বিভাজন। প্রথমে বলে রাখি, এই যে মানব সভ্যতার এই যে বিভাজন, মানব সভ্যতার এই যে ইতিহাস, এই ইতিহাসকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। সেই তিনটে ভাগ কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এইটা কিন্তু সব দেশে, মানে গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতেই এই যুগ বিভাজনটা খাটে। তবে এই যুগ বিভাজনের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা কি? পৃথিবীতে সমস্ত জায়গায় একই সঙ্গে প্রাচীন যুগ আসেনি, আবার একই সঙ্গে মধ্যযুগও আসেনি, এবং সিমিলারলি একই সঙ্গে আধুনিক যুগও আসেনি। এটা কি রকম? এটা যদি আমি একটা উদাহরণ দিই তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা সবাই তো পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি। তো পশ্চিমবঙ্গের কলকাতায় তুমি যে উন্নয়নটা দেখবে, সেটা তুমি গ্রামে কিন্তু সেই উন্নয়নটা দেখবে না। কিন্তু আমরা সবাই 2024 সালে বসবাস করছি। তো 2024 সাল বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, যে উন্নয়নটা কলকাতার মানুষজন বোঝে, সেই উন্নয়নটা কিন্তু গ্রামের মানুষজন বোঝে না। অর্থাৎ এই যে ভারত সম্পর্কে, এবং একটা বিখ্যাত ইতিহাসে একটা কথা বলেছিলেন ভারত সম্পর্কে, উনি বলেছিলেন ভারত হচ্ছে পুরাতত্ত্বের নৃতত্ত্বের জাদুঘর। মানে এখানে যেমন নানান মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় তোমরা অ্যাড করে নাও এবং মাথায় রাখো যে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে মানুষ একই সঙ্গে অনেকগুলো সময়ে বসবাস করে। অর্থাৎ তুমি 2024-এ কলকাতায় যে আধুনিকতাটা দেখবে, সেটা নিশ্চয়ই লন্ডনের মতো হবে না। লন্ডনের আধুনিকতা আরো অনেক বেশি। আবার গ্রামের যে আধুনিকতা দেখবে, সেই আধুনিকতার মধ্যে কলকাতার আধুনিকতার মধ্যে বিরাট ডিফারেন্স। অর্থাৎ যুগ বিভাজনটা তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিলে যে আমরা একই সঙ্গে পৃথিবীর সব দেশে বা সবই জায়গায় একই সঙ্গে একই যুগ আসে না। তো আমাদের এই সিলেবাসটা মেনলি হচ্ছে প্রাচীন কালের উপর। মানে প্রথম সেমিস্টারে তোমরা বেশিরভাগ যেটা পড়বে সেটা হচ্ছে প্রাচীন কালের ইতিহাস পড়বে। তো প্রাচীন কালের ইতিহাস পড়তে গিয়ে মাথায় রাখবে যে প্রাচীন কালের ইতিহাসকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে বলা হয় প্রি হিস্ট্রিক এজ। নেক্সট হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, যেটাকে বলা হয় প্রোটো হিস্ট্রিক এজ। আর থার্ড হচ্ছে ঐতিহাসিক যুগ, যেটাকে বলা হয় হিস্ট্রিক এজ। তো এই হচ্ছে তিনটে ডিভিশনস। আবার বলে রাখি, এই তিনটে যে ডিভিশনস আমরা নিচ্ছি, এই তিনটে ডিভিশন কিন্তু সব জায়গায় সমানভাবে ছিল না। অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ পৃথিবীতে সব সময়ই একই সময়ে প্রাগ ঐতিহাসিক যুগ চলেছে, এটা যেমন নয়, সেরকম প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগে কিন্তু একই সঙ্গে চলেনি। অর্থাৎ কোনো জায়গায় যখন প্রাগ ঐতিহাসিক যুগ চলছে, অন্য কোনো জায়গায় তখন হয়তো প্রায় ঐতিহাসিক যুগে পৌঁছে যেতে পারে, বা ঐতিহাসিক যুগেও পৌঁছে যেতে পারে, এরকম হতেই পারে। তো নেক্সট যেটা আমরা এবার ডিটেলসে জানবো, সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে? যে সময়ের কোনো
লিখিত উপাদান আমরা পাই না, অর্থাৎ যে সময় মানুষ লিখতে এবং পড়তে পারতো না সেই সময়কালকে আমরা বলবো ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ। এই প্রসঙ্গে যেহেতু তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন্স প্রথম সেমিস্টারের টোটালটাই, তাই কিছু ফ্যাকচুয়াল ডাটা তোমাদের এই সময়ে মাথায় রাখতে হবে। প্রথমত বিষয়টা কি, প্রথম হচ্ছে যে এই প্রাগৈতিহাসিক যুগ কথাটা কে ব্যবহার করেন। এটা 1830-এর দশকে পল তুর্নাল এই উনি প্রাক ঐতিহাসিক কথাটা ব্যবহার করেছিলেন। তারপরে 1851 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক ড্যানিয়েল উইলসন তার আর্কিওলজি অ্যান্ড প্রিহিস্টরিক অ্যানালস অফ স্কটল্যান্ড গ্রন্থে এই প্রাক ঐতিহাসিক কথাটা ব্যবহার করেছে। তার পরবর্তীকালে তো ডেভিড বুনে আছে, ব্রায়ান ফ্র্যাগল্যান্ড আছেন এবং আরো অনেকে পরবর্তীকালে এই প্রাক ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক শব্দটা ব্যবহার করেছেন ওই যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে জানতো না তাদের ইতিহাস আলোচনার প্রসঙ্গে। নেক্সট হচ্ছে যে প্রাগ ঐতিহাসিক যুগে তাহলে ইতিহাসের উপাদান কি, কিভাবে প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস লেখা হবে। প্রাগ ঐতিহাসিক যুগের যে ইতিহাস সেটা লেখা হয় প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে, অর্থাৎ আর্কিওলজিক্যাল যে এভিডেন্স আছে সেই এভিডেন্সের মধ্যে দিয়ে প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস লেখা যায়। তাহলে সেই এভিডেন্স গুলো কি কি, যেমন বিভিন্ন হাতিয়ার, তারা যে সমস্ত হাতিয়ার গুলো ব্যবহার করতো, বাসস্থান, তারা যে বাসস্থানে ছিল সেই বাসস্থানের বিভিন্ন জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র অধ্যয়ন করে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। থার্ড হচ্ছে মৃৎ শিল্প, তারা কি কি মাটির জিনিস তৈরি করেছিল, পটারি, কি কি মাটির জিনিস, মাটির পাত্র তৈরি করেছে সেইগুলো আমরা অধ্যয়ন করি। অধ্যয়ন করে সেই সময়ের মানুষের জীবনযাত্রার মান, তাদের সেই সময়ের ইতিহাসকে আমরা তার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। থার্ড যে জিনিস সেটা হচ্ছে গৃহস্থলীর নানান সরঞ্জাম, সেই মানে গৃহস্থলীর নানান সরঞ্জামের মধ্যে দিয়ে নানান জিনিস পড়ে, তো নিত্যদিনের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইগুলো আমরা অধ্যয়ন করি। এই অধ্যয়নটারও একটা কিন্তু বিশেষ পদ্ধতি আছে, ওটাকে বলে কার্বন ডেটিং পদ্ধতি। তোমরা এই চ্যাপ্টারই আরো শেষের দিকে যখন যাবে এই কার্বন ডেটিং পদ্ধতি কি এবং কার্বন 14 যে টেস্টিং পদ্ধতিগুলো আছে সেই সম্পর্কে আরো ডিটেলসে জানবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, এটা তো তোমার গেল প্রাগ ঐতিহাসিক যুগের এই হিসাবটা। তাহলে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কোন সময়টাকে এরকম বলবো যে যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে জানতো না, তাদের হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প এবং গৃহস্থলীর নানান সরঞ্জামের নিরিখে তাদের ইতিহাস আলোচনা করেছে, সেটা হচ্ছে ভারতের প্রাক হরপ্পা যুগের যে সিচুয়েশনটা। ভারতের যে হরপ্পা সভ্যতা ছিল সেই হরপ্পা সভ্যতার প্রাক অর্থাৎ প্রাথমিক পর্বের যে সময়টা, সেই সময়ে যে আমরা ইতিহাসটা জানতে পারি সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে বলতে পারি আমরা ওটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের একটা টাইম পর্ব। নেক্সট হচ্ছে উপবিভাগ। উপবিভাগ কি, এই যে প্রাগ ঐতিহাসিক যুগটা আছে এই প্রাগ ঐতিহাসিক যুগকেও আমরা নানান ভাগে ভাগ করি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে পৃথিবীতে মানুষ যত বছর এসেছে তার সব থেকে বেশি সময় কিন্তু মানুষ প্রাগ ঐতিহাসিক যুগে কাটিয়েছে। সেই জন্য প্রাগ ঐতিহাসিক যুগের এই যে ডিভিশনটা, এই ডিভিশনটা কিন্তু আরো অনেক হয়ে যায়, লেন্দি হয়ে যায়, প্রচুর লেন্দি হয়ে যায়। তার কারণ হচ্ছে শুধু প্রাগ ঐতিহাসিক যুগে ওই একটা সিম্পল ডিভিশনের মধ্যে দিয়ে আমরা ফেলতে পারি না, সেজন্য একে আবার অনেক উপবিভাগে ভাগ করা হয়। প্রথম উপবিভাগ কি, হাতিয়ারের নিরিখে উপবিভাগ। হাতিয়ারের নিরিখে কি, পাথর। প্রথমে যেহেতু হাতিয়ার ছিল পাথর, তাই ওরা যে সমস্ত পাথরের হাতিয়ার ব্যবহার করেছে তার নিরিখে এদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ। থার্ড হচ্ছে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। এই প্রত্যেকটা যুগ সম্পর্কে তোমরা আইডিয়া রাখো। এই সালগুলো তোমাদেরকে সম্ভবত অত ডিটেলসে মনে রাখতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে সাল মনে রাখতে হবে, সেগুলো যখন আমরা শর্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস করাবো তখন আমরা তার মধ্যে দিয়ে দেবো। এইবার এখানেই কিন্তু এই ভাগটা শেষ হয়ে যায় না, কারণ এইখানে সব থেকে মানুষ বেশি সময় কাটিয়েছে। এই যে প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগে আবার আমরা তিন ভাগে ভাগ করি। সেটা হচ্ছে নিম্ন বা আদি প্রাচীন প্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এজ। সেকেন্ড হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিক এজ। থার্ড হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ আপার প্যালিওলিথিক এজ। এই ক্ষেত্রে যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন কিন্তু যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সময়ের টুলস গুলোর নাম, মানে এই যে পাথরের যে হাতিয়ারগুলো তোমাকে হয়তো দিয়ে দিল যে প্রাচীন প্রস্তর যুগের এই হাতিয়ারটা পাওয়া গেছে বা এর নামটা কি, এইগুলো সম্পর্কে যখন আমরা এমসিকিউ টেস্ট করব তখন আমরা ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করে দেবো।
এই ডিটেলসটা। এবার আমরা যে ব্রড ডিভিশনটা দেখেছিলাম প্রাচীন যুগের, একটা গেল প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগের তো আমরা বুঝে নিলাম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগ বা প্রাগ ইতিহাস, প্রথমত যে বিষয়টা মাথায় রাখার সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগকে আমরা কিভাবে ভাগ করব। প্রথমে একটা বিষয় বুঝে রাখি, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। প্রাগৈতিহাসিক যুগ বলা হয় সেই সময়টাকে যে সময়ে মানুষ লিপির ব্যবহার করতে শুরু করেছিল, কিন্তু তাদের যে লিপিগুলো সেগুলো আজও পর্যন্ত যথাযথ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ যদি খুব সহজ ভাষায় বলি, যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে জানতো কিন্তু তারা কি লিখে গেছে সেগুলো আমরা এখনো পড়ে বুঝতে পারিনি, সেই সময়টাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ এই সময়ে যদি আমরা ইতিহাস আলোচনা করতে যাই তাহলে আবার কিন্তু আমাদেরকে সেই ফিরে যেতে হবে ওই সময়ের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের নিরিখেই কিন্তু আমাদের এদের ইতিহাস আলোচনা করতে হবে। কারণ যেহেতু আমরা এরা যে সমস্ত ওই সময়ের যে সমস্ত লিখিত উপাদানগুলো ছিল সেগুলো যেহেতু আমরা বুঝতে পারছি না, তাই আমাদের আবার ওই প্রত্নতাত্ত্বিক উপাদানই হচ্ছে ইতিহাস রচনার প্রধান চাবিকাঠি। সময়কালটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে লিপির ব্যবহার অনুযায়ী আর একটা হচ্ছে ধাতুর ব্যবহার অনুযায়ী। লিপির ব্যবহার অনুযায়ী তোমাদেরকে বললামই যে লিপির ব্যবহার এই সময় হয়তো লিপির ব্যবহার শুরু হয়েছিল ঠিকই, কিন্তু আজও পর্যন্ত ওই লিপির যথাযথ পাঠোদ্ধার হয়নি। এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের আবার একটা নাম বিশেষ করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে টিমোথি টেলর। টিমোথি টেলর প্রায় ইতিহাসকে যেভাবে দাগিয়েছেন, অর্থাৎ প্রায় ইতিহাস কাকে বলে তাকে সংজ্ঞায়িত করতে গিয়ে উনি বলেছেন যে প্রায় ইতিহাস হলো ইতিহাসের সেই পর্ব বা সময়কাল যে সময় ইতিহাসের সবেমাত্র অঙ্কুরোদ্গম হয়েছে। অর্থাৎ উনি এই সময়টাকেই প্রায় ইতিহাস বলতে চাইছেন। মনে রাখতে হবে যে এইটাকে আবার ইতিহাসের যুগ সন্ধিক্ষণও বলা হয়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট অফ হিস্ট্রি বলা হয়। নেক্সট যে বিষয়টা, ভারতের ক্ষেত্রে একটা উদাহরণ মনে রাখতে হবে কোন সময়কে ভারতের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগ বলবো বা লিপি বলবো। মনে রাখবে যে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে যে হরপ্পা সভ্যতার সিন্ধু লিপি কিন্তু আমরা আজও পাঠোদ্ধার করতে পারিনি। অর্থাৎ তাহলে হরপ্পা সভ্যতাকে আমরা একদিকে যেমন প্রাক হরপ্পা সভ্যতাকে প্রাগ ঐতিহাসিক যুগের একটা সময়কাল আমরা বলেছি, সিমিলারলি ওই হরপ্পা সভ্যতার পরের ফেজটাকে আমরা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগও বলতে পারি, বা হরপ্পা সভ্যতার লাস্টের ফেজটাকেও আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলতে পারি। তার কারণ হচ্ছে আমরা এই সময়ের যে লিপিটা ছিল সিন্ধু লিপি, তার কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি। দ্বিতীয় যে বিষয়ের মধ্যে দিয়ে আমরা প্রায় ঐতিহাসিক যুগকে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ধাতুর ব্যবহার। কি এই ধাতুর ব্যবহার? প্রায় ঐতিহাসিক যুগে ভারতে কিন্তু তাম্র এবং ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল। তাই ধাতুর ব্যবহারের নিরিখে যদি আমরা প্রায় ঐতিহাসিক যুগকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা কি বলবো, যে ভারতে তাম্র ব্রোঞ্জের ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনার পর্যন্ত সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলবো। অর্থাৎ যেই সময় থেকে তাম্র এবং ব্রোঞ্জ ধাতুর ব্যবহার শুরু হয়েছিল কিন্তু লোহার ব্যবহার তখনও শুরু হয়নি, সেই সময়টাকে আমরা বলবো প্রায় ঐতিহাসিক যুগ। এই ক্ষেত্রে কয়েকটা ফ্যাকচুয়াল ডাটা তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, ধাতুর ব্যবহার ভিত্তিক এই বিভাজনের কয়েকটা সমস্যাও আছে, যেটা আমি তোমাদেরকে প্রথমে আলোচনা প্রসঙ্গে বলেছি। সেই আলোচনা সেটা কি, সেটা হচ্ছে যে উত্তর ভারতে প্রস্তর যুগ এসেছে, তারপরে তাম্র যুগ এসেছে, তারপরে লৌহ যুগ এসেছে। অর্থাৎ এই যে ধাতুর নিরিখে প্রথমে পাথরের ব্যবহার, তারপরে তামার ব্যবহার এবং তারপরে লোহার ব্যবহার, এটা কিন্তু উত্তর ভারতে কিন্তু পরপর এই ক্রোনোলজি মেনটেন করেই এই ক্রমবর্ধমানের নিরিখেই কিন্তু এসেছে। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে কি হয়েছে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রস্তর যুগের পরেই কিন্তু লৌহ যুগ চলে এসেছে। অর্থাৎ এই যে মিডিলে তাম্র যুগ যেটা ছিল সেটা কিন্তু আসেনি। আবার তোমরা যদি ইউরোপের নিরিখে আবার এটাকে যদি যুগের বিভাজনটাকে যদি বোঝার চেষ্টা করো তাহলে সেখানে দেখবে যে ইউরোপে পৃথক করে ব্রোঞ্জ যুগের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু ভারতে কোনো ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না। অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ কি তোমরা যদি অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে যে এটা একটা লিপির ব্যবহারের উপর ডিপেন্ড করে প্রায় ঐতিহাসিক যুগকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আর ধাতুর ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগকে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে প্রাচীন যুগের যে ভাগ, তার মধ্যে একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ কাকে বলবো, ঐতিহাসিক যুগের সংজ্ঞা কি, এইটা বোঝার আগে বুঝতে হবে যে আগের দুটো কি ছিল। আগের দুটোর ক্ষেত্রে এটার ডিফারেন্স আছে। সেটা কি, প্রথমে যেটা
প্রথমে প্রাগৈতিহাসিক যুগের ক্ষেত্রে যেটা কি ছিল, প্রথমে ছিল যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে পারত না, অর্থাৎ যে সময়ে কোনো লিখিত উপাদান ছিল না, সেটাকে আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগে আমরা কাকে বললাম, যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে পারতো, তারা কিছু লিখেও গেছে, কিন্তু তারা কি লিখে গেছে সেই লিপিগুলো আমরা পাঠোদ্ধার করতে পারিনি, সেটাকে আমরা কি বলেছি, সেটাকে আমরা বলেছি প্রাগৈতিহাসিক যুগ। এবার আমরা যেটাকে আলোচনা করবো সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ বা হিস্ট্রিক এজ, যেখান থেকে ইতিহাসও বলা হয় এই সময়টা থেকে। ঐতিহাসিক যুগ কাকে বলবো না, যে সময়ের লিখন পদ্ধতির উদ্ভাবন হয়ে গেছে এবং যে সময়ে লিখিত বিবরণের অস্তিত্ব আছে এবং যে সময়ে লিখিত বিবরণকে আমরা পাঠোদ্ধার করতে পারি। অর্থাৎ সহজভাবে যদি এই বিষয়টাকে সংজ্ঞায়িত করি তাহলে ঐতিহাসিক যুগ কাকে বলবো, যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে পারত এবং তাদের লিখিত উপাদানগুলোর আমরা পাঠোদ্ধার করতে পারি, সেই সময়টাকে আমরা বলবো ঐতিহাসিক যুগ। ক্লিয়ার? এই ঐতিহাসিক যুগের ক্ষেত্রে যেটা সময়কালটা এখানে যদি দেখো তাহলে এখানে কি লেখা আছে, যে লিখন পদ্ধতির উদ্ভাবন ও লিখিত বিবরণের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয়। ঐতিহাসিক যুগ মানব সভ্যতার যেসব কথা জানা যায় তাই হলো ইতিহাস। এইখান থেকে আবার একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে যায়, তাহলে ঐতিহাসিক যুগকে আবার ইতিহাস বলে দাগিয়ে দেওয়া হয়, কারণ কি এই সময় থেকে লিখিত উপাদান পাওয়া যায়। ক্লিয়ার? এবার আবার ওই একটা কোশ্চেনে আবার ফিরে ফিরে আমাদেরকে যেতে হবে, একটা প্রবলেমে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, সেটা হচ্ছে কি পৃথিবীর সব দেশে একই সময় আবার ঐতিহাসিক যুগেরও সূচনা হয়নি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, মিশর ও মেসোপটেমিয়ায় যে ঐতিহাসিক যুগ সেটা এসেছিল প্রায় খ্রিস্টপূর্ব 3000 অব্দের সময়কালে, কিন্তু ভারতে যে ঐতিহাসিক যুগ সেই ঐতিহাসিক যুগটা এসেছে খ্রিস্টপূর্ব 3য় শতকে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, ভারতের ক্ষেত্রে কখন ঐতিহাসিক যুগ আছে এটা নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে যথেষ্ট কিন্তু ঝামেলা রয়েছে, কারণ পণ্ডিতরা এই বিষয়ে কংক্রিট কোনো তথ্য প্রদান করেননি, এক একজন এক এক রকম মত রেখেছেন। যেমন খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ভালো করে এই বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে আমরা বলছি না যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ভারতের ঐতিহাসিক যুগ, এটা কেন বলছি, কিসের নিরিখে বলছি? ইতিহাস কিন্তু গাল গল্প নয়, সাজানো গাল গল্প নয়। ইতিহাসকে সেই জন্য প্রথমে জে.বি. বিউরি বলেছিলেন এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, কিন্তু ইতিহাস কিরকম বিজ্ঞান সেটাও বোঝার আছে, এখানে তোমরা সেটা বুঝতে পারবে। ইতিহাস এমন একটা বিজ্ঞান যেখানে ইতিহাসকে সাহিত্য থেকেও কিছু নিতে হয়, কিন্তু সাহিত্যের মতো ঐতিহাসিক কাল্পনিক হতে পারেন না, সমস্ত কিছু কল্পনা করেই লিখে দিতে পারেন না। ঐতিহাসিকের কাছে কিছু থাকবে, কি থাকবে, তথ্য থাকবে, তথ্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক সমস্ত কিছু যুক্তি তিনি রাখবেন, বা ঐতিহাসিকের কল্পনা হবে তথ্য ভিত্তিক কল্পনা। ঠিক আছে? এইবার কেন খ্রিস্টপূর্ব 3য় শতককে ভারতের ঐতিহাসিক যুগ বলা হচ্ছে এটা বুঝতে পারবে, তার কারণ হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোকের কিছু শিলালিপি পাওয়া যায় এবং সেই শিলালিপিগুলোকে জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করেন। সেই জন্য ওই শিলালিপিগুলো যেহেতু পাঠোদ্ধার হয়ে গেছে, তাই খ্রিস্টপূর্ব 3য় শতককেই ভারতবর্ষের ঐতিহাসিক যুগ বলা হয়। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আরো অনেক ঐতিহাসিক আছে যারা বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করেছেন। তার মধ্যে দিলীপ কুমার আছেন, যিনি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর, ওখানে উনি পড়ান। তো দিলীপ কুমার উনি দেখিয়েছেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তী সময়কাল থেকেই ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। নেক্সট হচ্ছেন ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ বলছেন 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, সেই সময় থেকে আমরা যেহেতু ভারতবর্ষের লিখিত উপাদান পাই, অর্থাৎ সেই সময়টাকে আমরা বলবো ভারতের ঐতিহাসিক যুগ। এবার তোমাদের এই সময় নিয়ে অনেকটা খটোমটো হবে, তার কারণ হচ্ছে একজন বলছে যে 300 খ্রিস্টপূর্বাব্দ, একজন বলছে 6ষ্ঠ শতকের পরবর্তীকাল। এই সময় নিয়েও কিন্তু তোমাদের এই যে ফার্স্ট ইউনিট এখানে একটা সেপারেট জায়গা আছে, সেইখানে যখন তোমরা যাবে এবং আমি একটা সেপারেট ভিডিও বানাবো তোমাদের এই সময়ের যে ডিভিশনস এইটা বোঝাবার জন্য। খ্রিস্টপূর্বাব্দ মানে কত সময়, খ্রিস্টাব্দ মানে কত সময়, এই সম্পর্কে একটা আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, একটা ক্লাস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বুঝে নেবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। এবার কিন্তু পরপর ইতিহাসের ক্লাস আসবে তোমাদের এই চ্যানেলে, তোমরা যুক্ত থাকো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।